আওয়ামী লীগ তো আন্দোলনে আসবে না। আওয়ামী লীগ যেটা করবে সেটাকে তো আমরা আন্দোলন বলবো না। আর গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের তো একটা সংজ্ঞা আছে, যে আপনি বিভিন্ন দাবি দেওয়া, আমরা বলতে চাইছি বিভিন্ন যে দাবি দেওয়া, যে কেন্দ্রিক যে আন্দোলন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি বেতনের জন্য আন্দোলনে নামছেন, আপনি কোটার বিরুদ্ধে আন্দোলনে নামছেন, কিংবা অন্যান্য যে কোনো ইস্যু, একটা কোনো কালাকানুন বাতিলের আন্দোলনে নামছেন, এগুলোকে আমরা আন্দোলন মনে করি। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রপোর্শনের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশে আছে সেটা সবসময় থাকবে। কিন্তু ওই শহীদের মার কথাটা খুব পরিষ্কার, এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোনো লেজিটিমেট আন্দোলনে নামলে পুলিশ কখনো গুলি করতে পারবে না, এবং বল প্রয়োগ করারও একটা ধারণা আছে, আপনি কখন গুলি করতে পারেন এবং কোথায়, শরীরের কোন অংশে গুলি করতে পারেন, এগুলো তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে। কিন্তু আমাদের এখানে তো সেই স্ট্যান্ডার্ডগুলো মানা হয় নাই। ওনার কথার মধ্যে ওটাই ছিল যে অর্থাৎ তার ছেলেকে যেন আন্দোলনে নেমে লাশ হয়ে ফিরে আসতে না হয়। এবং সেই ক্ষেত্রে যখন আপনাদের এটা ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে, জুলাই মাসে যখন আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু কোনো একজন ব্যক্তি আদালতে রিট করেছিলেন যেন পুলিশকে গুলি বন্ধ করতে বলা হয় আদালতের কাছে। আদালত ওই রিটটা খারিজ করে দিয়েছিল। তার মানে হচ্ছে এখানে আদালত নির্বাহী আদেশের বাইরে আসতে পারেন না। পুলিশ সংস্কারের মতো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এই মুহূর্তে, এবং আমরা কিন্তু বলেছি যে এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে সরকারের উচিত ছিল পুলিশ সংস্কারটা করা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কী অবস্থা। তো পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা তো আমরা পাই নাই, এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এটা তারাই আলোচনা করে নিতে পারবেন। এই সব বিষয়ে আমরা জানতে চাইবো কমিশনের কাছে, এবং ওটা তাদের ইয়েটা দেখার আগ পর্যন্ত আমরা এই বিষয়তে কিছু বলতে পারছি না। আচ্ছা, এটা আমরা ভেবেছি যে কালকের জন্য থাক, তবে একটা বলা যেতে পারে, যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এটার কারণ হচ্ছে এবারের আন্দোলনে, এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো, যে এবারের গণ অভ্যুত্থানে মূলত আপনারা বা সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে। তো এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণ অভ্যুত্থানের মতো তৈরি হয়েছে, এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স 16 বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য। এটা আমরা প্রস্তাব করব কালকে। এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে, আমরা মূলত সেই সমস্ত বিষয়ে আমাদের একমত দ্বিমতটা জানিয়েছি মূলত। এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম, আপনারা জানেন যে আমরা 69 দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজর এবং এখানে বাদ পড়েছে, সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে। আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না। সেটা নিয়ে হয়তো আমাদেরকে আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে, বা এটা হয়তো কমিশনের এখতিয়ারের মধ্যেও পড়ে কিনা সেটাও আমরা নিশ্চিত না। গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, এটাও একটা গণপরিষদ। তা আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি, রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি। আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা, এটাই হওয়াটাই ঔচিত্য। তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ, এখনও কিন্তু আমরা বলছি যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার। যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন, 140 দিন, কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট।